আমি মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া জানাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মিথ্যাচারী অত্যাচারী শাসন থেকে বাংলার মানুষকে মহান আল্লাহ তাআলা বা যিনি ভগবান তিনারা বাংলার 11 কোটি মানুষকে তাদের অত্যাচারের হাত থেকে মুক্তি দিয়েছে। আমি ইতিমধ্যে কালকে রেজিনগর সিটে আন্ডারে আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে গঙ্গা বক্ষের ঠিক পাশে একটা বিরাট মাঠ আছে, 15 বিঘা মাঠ। এই অ্যান্ডামসন রাইট কোম্পানির নামে জায়গা, 84 বছর আগে অ্যান্ডামসন রাইট কোম্পানি এখান থেকে ছেড়ে কানাডা চলে গেছে। ওই মাঠটা আমাদের বাড়ির সন্নিকট মাঠ, ওখানে একটা আশ্রম আছে। বাকি 13 বিঘাতে আমাদের যে মাঠ, সেই মাঠে সকালবেলায় উঠে আমরা শরীর চর্চা করতে যাই। হিন্দু মুসলমান সবাই, মা বোনেরা ইয়ং ছেলেরা সবাই যায় সেই মাঠে। কালকে আমি সামিয়ানা খাটিয়ে, প্যান্ডেল খাটিয়ে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 10,000 কর্মীদের, আমজনতা উন্নয়ন পার্টির কর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি 70 রেজিনগর আমি রিজাইন করব আগামী 15ই মে, এবং তারপরে আমি নওদা বিধানসভা কেন্দ্রের এমএলএ হিসাবে স্পিকার মহোদয়ের কাছে শপথ নেব। এবং বাই ইলেকশন যেদিনই ঘোষণা হবে তার আগেই আমি কালকে ঘোষণা করে দিচ্ছি যে আমার একটাই ছেলে, একটা মেয়ে। মেয়েদের পিছনে এই সরকার প্রচণ্ডভাবে লেগেছিল। আপনারা জানেন, লালগোলায় আমার মেয়ের বিয়ে দিয়েছি 2017 সালের 22শে জানুয়ারি। তারা ব্যক্তিগতভাবে তারা অনেক সম্ভ্রান্ত পরিবারে বিলং করে। আমার বিয়ের যে আব্বা, তিনি 3 বারের হাজি, ইনি স্কুল মাস্টার ছিলেন, তিনি ডাক্তার। তো তিনার পরিবারে আমি মেয়ের বিয়ে দিয়েছিলাম। তাদের 15,60,53,597 টাকার সম্পত্তি অযাচিতভাবে পুলিশের যেখানে এখতিয়ার বহির্ভূত, সেই পুলিশ সম্পত্তি ফ্রিজ করে রেখেছে। আমি হাইকোর্টে গিয়ে কিছুটা রিলিজ করিয়েছি, আরও আগামী দিনে হাইকোর্টের মাধ্যমে তাদের ন্যায্য প্রপার্টি, তাদের ন্যায্য যে সম্পত্তি, দলিলকৃত সম্পত্তি এবং তাদের মিউটেশন করা আছে, কনভার্সন করা আছে, সেই সব সম্পত্তি যেগুলো ব্লক করে রেখেছে, 15টা অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছে। ধীরে ধীরে আমরা নিশ্চয়ই এই অত্যাচারী সরকার যখন চলে গেছে তখন নিশ্চয়ই তারা তাদের সম্পত্তি, এমনকি 23 বছর আগে আমার মিসেসের নামে যে জায়গা, মানিকখোয়া ঠাকুর বাড়ির 4 ভাইয়ের জায়গা আমি নিজে কিনে সেই জায়গাতে বাড়ি করেছিলাম। সেখানেও আমার মিসেসকে নোটিশ ধরিয়ে এই যে অতনু দাস, এই টিএমসির দালাল, এই টিএমসির চটিচাটা অতনু দাস সাব ইন্সপেক্টর, সে আমার মিসেসের বিরুদ্ধে একটা নন লেভেল সেকশনে এফআইআর করেছে। আমি যদিও জামিন নিইনি, বলেছি হিম্মত থাকলে তুমি আমার মিসেসের কাছে এসো, অ্যারেস্ট করো, তারপরে দেখাবো কত থামে কত চাল। আপনি বলেছিলেন যে এবারে সরকার নির্ণয়ের ক্ষেত্রে আপনার একটা বড় ভূমিকা থাকবে, সেটা ধরেন রাজনীতিতে তো বলতেই হয়। আমার কর্মীদের উৎসাহী যোগানোর জন্য, আমার দলের শ্রীবৃদ্ধির জন্য প্রত্যেক রাজনৈতিক দলই তার মতো করে বলবে, আমি সেটা বলেছি। আমি আশা রাখছি যে আমার 4 মাসের দল যে ফল করেছি সেই ফলের দ্বিগুণ ফল হতো, আরো অনেক কিছু দেখতে পেতেন। কিন্তু আমরা আমাদের নামে যে চক্রান্ত করে 1000 কোটির কথা বলা হলো, আমার কাছে যদি 50 কোটি টাকাও থাকতো তাহলে আমি আজকে 2টো সিটের আমজনতা জিততো না, অন্তত পক্ষে 10টা সিট জিতে আসতো। কিন্তু টাকার কাছে, তৃণমূলের তুলাবাজদের টাকার কাছে আমাদেরকে অনেক কিছুতে নথি স্বীকার করতে হয়েছে, পিছু হতে হয়েছে। এমনকি আমার আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী তালিকায় নাম ঢোকানোর পর এই কলকাতা শহরের আশপাশে, হাওড়া, হুগলি, 24 পরগনা 39টা প্রার্থীকে প্রতীক জৈন এবং সুমিত রায় আর অভিষেকের নির্দেশে পারচেজ করা হয়েছে। কাউকে 15 লাখ, যে 1 লাখ টাকা একসঙ্গে দেখেনি
তাকে আমি প্রার্থী করেছিলাম, তাকে কাউকে আপনার 15 লাখ, কাউকে 25 লাখ, কাউকে 20 লাখ। আর আমার পাশে বসে আছে আমাদের প্রেস সচিব কামাল হোসেন, ওনাকে কি বলেছিল ভোটের 8 দিন আগে, ওনার নিজের মুখে শুনে নেবেন, প্রতীক জৈনরা দেখে অভিষেকের নির্দেশে ওনাকে কি প্রস্তাব দিয়েছিল উনি বলবে, আমি বলবো না। আমি একটা বিষয় সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী নেই, আর কারণ গভর্নর তিনি মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন, সরকার ভেঙে দিয়েছেন, কিন্তু এখনো দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে অনারেবল চিফ মিনিস্টার লেখা রয়েছে এবং তিনি বলছেন যে আমি অফিসিয়ালি কোনো পদত্যাগ করবো না, কারণ আমি তো হারিয়ে। দেখুন, এত নির্লজ্জতা হতে পারে একজন মহিলা, এটা গোটা বাংলা না, গোটা ভারতবর্ষের মানুষের মাথা হেঁট হচ্ছে। সংবিধানকে যদি ন্যূনতম সম্মান কেউ করে, তাহলে আমিও মন্ত্রী ছিলাম। 28শে ফেব্রুয়ারি 2013 আমার রেজাল্ট হয়েছিল, আমি হেরে গিয়েছিলাম। 1 মার্চ এসে আমি রিজাইন দিতে চেয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে, টেবিলে গিয়ে, তখন তিনি রাইটাসেই বসতেন। তারপরে গিয়েছে নবান্ন, তো উনি আমাকে বললো না তুমি কন্টিনিউ করো, তুমি থাকো, তুমি মেয়ের 20 তারিখ পর্যন্ত থাকতে পারবা। তার জন্য চ্যানেল থেকে আমাকে অনেক অপমান করা হয়েছিল। রাজ্যের বিরোধী দলনেতা তৎকালীন ডক্টর সূর্যকান্ত মিশ্র আমাকে অনেক কিছু বলেছিল, কিন্তু তবুও আমরা লজ্জার মাথা খেয়ে তখন এই মুখ্যমন্ত্রীর কথা শুনে আমি হেরে যাওয়ার পরেও 2.5 মাস মতো মন্ত্রী ছিলাম। কিন্তু এতটা নির্লজ্জ হতে পারে একজন, এতটা ক্ষমতালোভী হতে পারে, এতটা রক্ত পিপাসু হতে পারে, এটা ধারণার বাইরে ছিল। আপনি যখন হেরে গেছিলেন তখন কি মুখ্যমন্ত্রী বলেছিল যে আপনাকে থাকতে? হ্যাঁ, আমি তো রিজাইন দিয়ে দিতে গেছিলাম। 28শে ফেব্রুয়ারি আমি যে গার্লস কলেজে জেতার সার্টিফিকেট পেলাম 4 তারিখে, ওই গার্লস কলেজে যখন আমি হেরে গেলাম, আমি 1 মার্চ সকাল সকাল এসে 12টায় রাইটাসে ঢুকে ওনার কাছে, মুখ্যমন্ত্রীর কাছে রিজাইন লেটার জমা দিয়েছিলাম। উনি আমাকে বলেছিল না, তোমাকে তো তুমি এমএলএ থেকে রিজাইন দিয়েছিল, তোমাকে তো আমি আমার ক্ষমতা বলে মন্ত্রী করেছি, 6 মাস তোমার মেয়াদ, 20শে মে পর্যন্ত তুমি থাকবে, প্রয়োজনে তোমাকে আবার 6 মাস এক্সটেনশন দেবো, তুমি থেকে যাও। আমরা না, এইভাবে থাকা যায় না, আমি রিজাইন করছি, আপনি অ্যাকসেপ্ট করে নেন। কিন্তু করেননি, উনি আমাকে বলেছিল কন্টিনিউ করতে। তারপরে সেই সময় বিরোধী দলনেতা ছিলেন ডক্টর সূর্যকান্ত মিশ্র, আপনাদের এই যে এবিপি চ্যানেল তখন স্টার আনন্দ ছিল, এনারা আমাকে যাচ্ছে তাইভাবে মানুষের সামনে অপমান করেছিল, তবুও আমি সেটা হজম করতে হয়েছিল, শুধু মুখ্যমন্ত্রীর কথা রাখতে। এই নির্লজ্জ মহিলা আর কত নিচে নামবে? এই অবিলম্বে এর ক্ষমতা ছেড়ে দিয়ে ধর্মকর্ম নিয়ে থাকা উচিত, আর তা নাহলে মানুষ তোকে রিজেক্ট করে দিয়েছে। আর অভিষেকের এত বাহাদুরি, ও আমার বিরুদ্ধে অনেক কিছু বলে এসেছিল। 29শে মার্চ নওদায় গিয়ে বলেছিল যে সাইনা মমতাজ প্রার্থী না, অভিষেক বন্দ্যোপাধ্যায় নওদায় প্রার্থী। আর মমতা ব্যানার্জি বলে এসেছিল যে এখানে আতাউর রহমান প্রার্থী না, মমতা ব্যানার্জি প্রার্থী। তাহলে দুজনকেই আমি হারিয়েছি, এটার মধ্যে যে আনন্দ, এই আনন্দ আমি 43 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে কোনোদিন পাইনি। আর ভারতবর্ষের বড় বড় রাজনীতিবিদ, একদিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি 2টো সিটে লড়াই করে জিতেছিলেন, রাহুল গান্ধী 2টো সিটে লড়াই করে এমপি হয়েছিলেন, আর পশ্চিমবাংলার রাজনীতিতে হুমায়ুন কবির আর শুভেন্দু অধিকারী 2টো সিটে লড়াই করে জিতেছে। এর থেকে রেকর্ড আর কি হতে পারে রাজনীতির ক্যারিয়ারে? এটা আমার মনে হয় গোল্ড মেডেলিস্ট পাওয়ার মতো ক্যারিয়ার।